জানাবো জামায়াত কি তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা পাচ্ছে? নূরকে ফোন তারেক রহমানের, খোঁজ নিলেন স্বাস্থ্যের। এবং সর্বশেষ জানাবো পূজা ঘিরে গুজব ছড়ালেই আইনগত ব্যবস্থা, র্যাব ডিজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জামায়াত কি তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা পাচ্ছে? ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জামায়াতে ইসলামের আমিরের কাছে জানতে চেয়েছেন, জামায়াত যদি আগামীতে রাষ্ট্রের দায়িত্ব পায় তাহলে তাদের মূল এজেন্ডা কি হবে। রবিবার এই বৈঠক শেষে ব্রিফিং এ জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জামায়াতের আমির তিনটি বিষয় উল্লেখ করেছেন। সেগুলো হলো দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা, উৎপাদনমুখী, কারিগরি দক্ষতা, বৈশ্বিক ও মানবিক করে গড়ে তোলা, দুর্নীতির 2 নম্বর দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং 3 নম্বর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। প্রশ্ন হলো, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে নিতান্তই সৌজন্যের খাতিরে জামায়াতের রাষ্ট্রচিন্তা বা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা জানার জন্য দলের আমিরকে এই প্রশ্ন করেছিলেন, নাকি সত্যি এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে আগামীতে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসবে, অর্থাৎ সরকার গঠন করবে। প্রসঙ্গত, প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তো বটেই, সরকারের সঙ্গেও বৈঠক করে। সেই ধারাবাহিকতায় এবার ঢাকা সফররত প্রতিনিধি দলটি এর মধ্যে বিএনপির সঙ্গে বৈঠক করেছে। নিশ্চয়ই তারা বিএনপিকেও এই প্রশ্ন করেছেন যে, সরকার গঠন করলে তাদের মূল এজেন্ডা বা অগ্রাধিকার কি হবে, আগামী জাতীয় নির্বাচন কবে হবে এবং নির্বাচনে বিজয়ী হয়ে কারা ক্ষমতা আসবে তা নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা আছে। অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পরপরই যেমনটা মনে করা হচ্ছিল যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, সেই অবস্থার যথেষ্ট পরিবর্তন হয়েছে বলেই মনে হয়। অর্থাৎ বিএনপির জন্য নির্বাচনী মাঠ খুব কুসংস্তীর্ণ নেই। বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তাদের সরকার গঠনের বিষয়টি এখন আর খুব সহজ নয় বলেই মনে হয়। বরং আগামী নির্বাচন বিএনপির জন্যই যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে, এর মধ্যে তার নানা ইঙ্গিত মিলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনেও হয়তো তার সামান্য ইঙ্গিত। তারপরও বিএনপি বিরোধী জোট, বিশেষ করে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ধর্মীয় দলগুলো মিলে একটি বৃহত্তর প্ল্যাটফর্ম গড়ে তুললে সেটি যে ভোটের মাঠে বিএনপিকে ভীষণ চাপে রাখবে তাতে সন্দেহ নেই। অন্যদিকে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও বিরাট ফ্যাক্টর হবে বলে মনে করার যথেষ্ট কারণ আছে। তারা এখনো নিবন্ধিত দল নয় বা আকারে হয়তো বিএনপি জামায়াতের চেয়ে ছোট দল, কিন্তু নানা কারণেই এই দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দেশের বর্তমান রাজনীতিতে যেমন ফ্যাক্টর, তেমনি আগামী নির্বাচনে তাদের ভূমিকা যে বিএনপির বিপক্ষে থাকবে তাও লক্ষণে স্পষ্ট। তার মানে বিএনপিকে আগামী নির্বাচনে একাধিক বৃহৎ শক্তির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের প্রধান শরিক জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে এই দুটি দলের ভোট বিএনপি পাবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হচ্ছে। কেননা মাঠ পর্যায়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, হামলা, ভাঙচুর, আগুন এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে বাড়ি ছাড়া করার ঘটনায় প্রধানত নাম আসছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। হাটবাজারে চাঁদাবাজি, দখলদারি, এমনকি ক্ষমতার দ্বন্দ্বে অভ্যন্তরীণ কোন্দল ও খুনোখুনির কারণেও মাঠ পর্যায়ে বিএনপির ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে। এসব কারণেই সুইং ভোটার এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের ভোট বিএনপি যদি না পায়, তাহলে তাদের জন্য নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন বেশ কঠিন হবে। বরং তখন বিএনপি বিরোধী এক বা একাধিক জোট মিলে একটি কোয়ালিশন সরকার গঠিত হতে পারে বলেও অনেকে মনে করছেন। যদি সেরকম কিছু ঘটে, তাহলে সেই সরকারের প্রধান স্টেক হোল্ডার হয়তো জামায়াতই হবে। ভোটের এই অঙ্ক বিদেশিদের না জানার কথা নয়। সেই কারণেই ইউরোপীয় ইউনিয়ন জামায়াতের আমিরের কাছে তাদের অগ্রাধিকার জানতে চাইল কিনা সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশ স্বাধীন হওয়ার অর্ধ শতাব্দী পরে যদি সত্যি জামায়াত ইসলামী বা কোনো ধর্মীয় দল বা জোট সরকার গঠন করে, তাহলে আওয়ামী লীগ ও বিএনপি সহ দেশের অন্য সকল দল কিভাবে সেই পরিস্থিতির মোকাবেলা করবে এবং তারা কি করে নিজেদের রাজনীতি সমুন্নত রাখবে, সেটি নিয়ে দলগুলোর এখনই চিন্তা ভাবনা শুরু করা দরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এবং পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে হত্যা সহ মানবতা বিরোধী নানা অপরাধে অভিযুক্ত দলটি যদি দেশ স্বাধীন হওয়ার অর্ধ শতাব্দী পরে সত্যি সত্যি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে এর দায় প্রত্যেকটি দলের উপরেই বর্তাবে। বিশেষ করে এই দায় বর্তাবে বিএনপির ওপর, কেননা তারাই জামায়াতকে প্রথম ক্ষমতার অংশীদার করেছে। জামায়াত দীর্ঘদিন বিএনপির জোট সঙ্গী ছিল। আবার জামায়াত যদি সত্যি সরকার গঠন করতে পারে, সেই দায় আওয়ামী লীগের উপরেও বর্তাবে, কেননা তারাও জামায়াতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলার পথে না গিয়ে তাদের নির্মূল করার পদ্ধতি অবলম্বন করেছে। কিন্তু আওয়ামী লীগের মতো একটি বড় দলের এটি না জানার কথা নয় যে
আদর্শিক ভিত্তিক কোনো দলকে চাইলেই নির্মূল করা যায় না, বরং নির্মূলকরণের প্রক্রিয়ার ভেতরেই ওই দলটি শক্তিশালী হতে থাকে। তারা নানা কায়দায় পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে নিজেদের শক্তিশালী করতে থাকে। জামায়াত যে গত 15 বছরে কিভাবে নিজেদের শক্তিশালী করেছে তার প্রমাণ জুলাই অভ্যুত্থান এবং তার পরবর্তী রাজনীতি। সুতরাং জামায়াতকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলে গালিগালাজ করে তাদের প্রশাসনিকভাবে নানা কৌশলে নির্মূল করার পথে না গিয়ে আওয়ামী লীগ যদি তাদের আদর্শিকভাবে মোকাবেলা করত এবং জামায়াত বিএনপি সহ অন্য যে কোনো দলের চেয়ে উত্তম রাজনীতি করত, উন্নয়নের দোহাই দিয়ে মানুষকে সুশাসন ও গণতন্ত্র বঞ্চিত না করত, তাহলে হয়তো 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হতো না, বরং 2014 থেকে পরপর 3টি নির্বাচনের মধ্যে একটি বা দুটিতে আওয়ামী লীগ হেরে যেত এবং যখন আওয়ামী লীগ হেরে যেত তখন বিএনপির মতো একটি মধ্যপন্থী দল ক্ষমতায় আসতো। জামায়াত তাদের সঙ্গে হয়তো ক্ষমতার অংশীদার হতো, কিন্তু এককভাবে কিংবা অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের মতো পরিস্থিতি তৈরি হতো না। আগামী নির্বাচন সত্যিই কবে হবে আর সেই নির্বাচন আসলে জামায়াত সরকার গঠনের মতো জামায়াতের মতো সরকার গঠনের আসন পাবে কিনা তা এখন পর্যন্ত নানা অঙ্কের হিসেবে বন্দী। কিন্তু আগামী নির্বাচনে যে অতীতের কোনো নির্বাচনের মতো হবে না সেটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। সেই সাথে জামায়াত স্বাধীনতা বিরোধীদের দল, শুধু এই কথা বলেও জামায়াতের ভোট কতখানি কমানো যাবে সেই ব্যাপারেও সন্দেহ আছে। কেননা মানুষ গত 54 বছরে 3টি বড় দলের শাসন দেখেছে এবং কোন সরকারই যে দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে পারেনি, বরং প্রতিটি সরকারের বিরুদ্ধে লাগামহীন অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ রয়েছে। ফলে তরুণ প্রজন্মের একটি বড় অংশই হয়তো এবার নতুন কিছু ভাববে, তারা হয়তো নতুন কাউকে ভোট দিতে চাইবে। কিন্তু সেই নতুন কারা, জামায়াত নাকি এনসিপি নাকি অন্য কেউ, তা বলা মুশকিল। কিন্তু মনে রাখতে হবে, প্রচলিত রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলেই অভ্যুত্থানের মুখে একটি সরকারের পতন হয়েছে। সেখানে দেশি বিদেশি ষড়যন্ত্রের তত্ত্ব যতই থাকুক না কেন, দেশের মানুষ যে বিগত সরকারের উপর ক্ষুব্ধ ছিল, জনগণের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বাড়তে বাড়তে যে সেটি একটি বিরাট বিচ্ছিন্নতায় পর্যবসিত হয়েছিল, এই নির্মম সত্যটি আওয়ামী লীগকে উপলব্ধি করতে হবে। দেশ স্বাধীন হওয়ার অর্ধ শতাব্দী পরে যদি সত্যি জামায়াত ইসলামী বা কোনো ধর্মীয় দল বা জোট সরকার গঠন করে, তাহলে আওয়ামী লীগ ও বিএনপি সহ দেশের অন্য সকল দল কিভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করবে এবং তারা কি করে নিজেদের রাজনীতি সমন্বয়তা রাখবে, সেটি এখন দলগুলোর চিন্তা ভাবনা শুরু করা দরকার। নূরকে ফোন, তারেক রহমানের খোঁজ নিলেন স্বাস্থ্যের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45 নূরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ফোন করেন। এ সময় তিনি নূরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে তিনি নূরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। উল্লেখ্য, গত 29 আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণ অধিকার পরিষদের সভাপতি